আপনারা আপনাদের সন্তানদের খবর রাখেন কি? এটি আমাদের মূল বক্তব্য। আমরা চলে যাচ্ছি সাইফুল আলমের কাছে। সাইফুল ভাই, আসলে যে নাটকটি দেখেছি দারুণভাবে আমাদের তাড়িত করে, হৃদয়ে রক্তক্ষরণ। কারণ এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা, সেই ঘটনাটিকে মঞ্চায়ন করেছে নূর এবং এই শিল্পীরা। পুরো নাটকটি আমি ধৈর্য ধরে দেখেছি। অনেকদিন পর নাটক দেখলাম। বেলি রোডের সেই নাটকের পরে আমার আর নাটক খুব একটা দেখা হয়নি। জাতীয় প্রেস ক্লাবে আমরা একটি নাটক প্রেস ক্লাবের আয়োজনে করেছিলাম, সেই নাটকটা দেখেছি একক অভিনয়ের। আর আজকে এখানে প্রায় নাটক দেখা আসলে ভুলেই গিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় যে আসলে নাটক দেখা দরকার। সবচেয়ে বড় কথা যে খুব স্পর্শকাতর এই বিষয়টা আমাদের এখন তাড়িত করে, আমাদের বিক্ষুব্ধ করে, আমাদের দারুণভাবে ভাবা। সমাজের নানা অসঙ্গতি, নানা চ্যালেঞ্জ। আসাদুজ্জামান নূরের কাছে শুনবো আমাদের এই নাটকটি নিয়ে। একটা অনুরোধ করবো আমি অতিথিদের বক্তৃতা শুনবার আগে, আমরা যে কাহিনীটি নিয়ে কাজ করলাম এটি একেবারেই সমসাময়িক একটি ঘটনা, অনেক স্পর্শকাতর ঘটনা। আমি খুবই কৃতজ্ঞ প্রিয় নাট্যজন। আমাদের মুক্তিযুদ্ধের পর আপনারা জানেন যে বেলি রোড কেন্দ্রিক বাংলাদেশের স্বাধীন মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে একটি জমজমাট নাট্য আন্দোলন গড়ে উঠেছিল। নানা বাক পরিক্রমায় সেখান থেকে আজকের অবস্থানে আমরা এসেছি। অনেক অর্জন আছে, হয়তো অনেক ব্যর্থতাও আছে। নাট্য আন্দোলন থেমে থাকে না, যেহেতু জীবনও থেমে থাকে না। জীবন যতদিন চলবে, সময় যতটা বহতা নদীর মতো অগ্রসর হবে, নাটকও তার পাশাপাশি চলবে। এটাই নিয়ম। সংস্কৃতিও তার পাশাপাশি চলবে, বাধাগ্রস্ত হবে, আবার ঘুরে দাঁড়াবে। আজকে এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই কারণে অনেক আগে একটা সময় একটি গ্রুপ থিয়েটারের সঙ্গে আমি জড়িত ছিলাম, কাজকর্ম করে দিতাম, মঞ্চে ছিলাম না। ঢাকা থিয়েটারের সঙ্গে আমি যুক্ত ছিলাম। ঢাকা থিয়েটারের অনেকেই সেই সময় আমার বড় ভাই, বন্ধু এবং খুবই নিকট মানুষ ছিল। তারপর দীর্ঘ পথ পরিক্রমায় আমি অন্য পেশায় চলে গিয়েছি, আর থাকি নাই। কিন্তু আমি নাট্য জগতের সঙ্গে যারা যুক্ত, আজকে কি বলেছেন যে সংস্কৃতি জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এখানে উপস্থিত আছেন, লাকি ভাই উপস্থিত আছেন, অপু উপস্থিত আছেন, পর্দার পেছনে রেজানুর আছেন। আমার এখানে আসা আরেকটা সাহস। রেজানুর যদি সাংবাদিক হয়ে আসতে পারে, তাহলে আমারও নিশ্চয়ই একটা আসার সুযোগ তৈরি হয়। সেই সুযোগটা সদ্ব্যবহার করলাম আমি এথিক্সের ধন্যবাদ জানাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন এই করোনা পরিস্থিতির কারণে, কারণ আমরা দ্বিতীয় ওয়েভের মধ্যে আছি। আগে শুনতাম অনেক দূরের কেউ আক্রান্ত হয়েছে, এখন একেবারে আশেপাশে বন্ধু বান্ধব ঘরের মধ্যে চলে এসছে। তারপরেও জীবন থেমে থাকে না, নাটকও থেমে থাকে না। আমরা আজকে একটি চমৎকার নাটক নিশ্চিত পাবো এথিক্সের কাছে। রেজানুরকে ধন্যবাদ জানাই, আসাদুজ্জামান নূরকে ধন্যবাদ জানাই, লাকি ভাইকে ধন্যবাদ জানাই, এই নাটকের সঙ্গে যারা যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। এই জন্য যে আমার মনে হয় যে অনেকদিন পরে নূর ভাইয়ের সঙ্গে দেখা, এখন আমার একটু ধরে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব না। সামাজিক দূরত্বের কারণে, ব্যক্তিগত দূরত্বের কারণে সেটা আমার আজকে অপূরণীয় থাক। নিশ্চয়ই এই সময় কেটে যাবে, এই দুর্দিন কেটে যাবে, এই মহামারী কেটে যাবে, আবার নাটক অত্যন্ত জোরে সোরে শুরু হবে। সেই দিন নিশ্চয়ই আমি এই নাটকের মানুষগুলোকে একবার হলেও ছুঁয়ে দেখব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাইকে। সাইফুল ভাই থাকেন আমরা একসাথে প্লিজ।
নূর ভাইয়ের প্রতি আসলে আমাদের দাবিটা অনেক বেশি, কারণ হলো যে একাধারে তিনি রাজনৈতিক কর্মী এবং নাট্যকর্মী। তো আমরা চাই যে নাট্যকর্মী আমাদের নূর ভাই, তো তাকে পেয়ে আসলেই আমরা মানে খুবই কৃতজ্ঞ, এবং এই করোনাকালীন সময় উনি এসেছেন আমাদের জন্য খুবই প্রেরণার বিষয় হয়ে থাকবে আসলে নূর ভাইয়ের কাছ থেকে। মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং সেই সঙ্গে থিয়েটার ফেডারেশন চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। উনি যখন প্রথমে ঢুকলেন ওখানে আমরা হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলাম, কিন্তু আমি কিন্তু তাকে চিনতে পারিনি। আমিও চিনতে পারি এই বকুশে ঢাকা বাংলাদেশ এখন অনেককে চিনতে পারছি না আমরা। তো যাই হোক, কামাল বাইজিদ আমাদের থিয়েটার ফেডারেশনের সম্পাদক এবং আমাদের এথিক নাট্যগোষ্ঠীর অপু, এবং এখানে উপস্থিত নাট্যজন সুধীজন, সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি এবং শুভেচ্ছা জানাই। কথা ছিল যে রেজানুর আমাকে যেটা বলেছিল যে নাটকের পরে আপনি কথা বলবেন, তো আমার মনে হয় যে লিয়াকত লাকীর যে জরুরি কাজ, ডাক্তারের কাছে যেতে হবে, সেই জন্য আমরা আগেই আপনাদের একটু বোর করছি। আমরা জানি আপনারা সবাই নাটক দেখতে এসেছেন, নাটকের আগে এসে এত কথা শুনতে আমাদের নিশ্চয়ই ভালো লাগে না। তবে আমার আশা এখানে নাটক দেখতে, এবং রেজানুর আমার দেশের ছেলে, আমরা একই জায়গার মানুষ, উত্তরবঙ্গের একই জেলার, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্যতা, এবং সেটাও আমার এখানে আসার পেছনে একটা বড় কারণ। তো আমরা নাটকটা দেখি, এবং নাটকই আসলে সব কথা বলবে, আমরা এত কথা নাই বলি। আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আসলে আপনারা যারা এই করোনার মধ্যে এখন ভয়কে উপেক্ষা করে, ভয়টাকে জয় করে নাটক দেখতে এসেছেন, এটি আমাদের সবার জন্যই প্রেরণার বিষয়। আমাদের 17 কোটি মানুষের দেশ, আমরা চাইলেও ঘরে বসে থাকতে পারি না, আমাদের জীবনের তাগিদে, আমাদের জীবিকার তাগিদে ঘর থেকে আমাদের বেরোতেই হয়। তো জীবনের তাগিদে তো শুধুমাত্র আমরা খাওয়া এবং জীবনযাপনের মধ্যে তো আমাদের জীবনটা আটকে থাকে না, আমাদের জীবন তার বাইরেও কিছু চাই। সেটি নাটক, সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র, এই সুকুমার বিষয়গুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, আনন্দময় করে, সুখময় করে, এবং সেই সঙ্গে আমাদের মানুষ হিসেবে মানবিক গুণাবলী নিয়ে মানুষ হিসেবে বাঁচতে উদ্বুদ্ধ করে। তো আজকে নাটক কিন্তু সেই কাজটাই করে, মানুষকে বাঁচতে শেখায়, মানুষকে ভয়কে জয় করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়, প্রতিরোধ করতে শেখায়। তো আজকে এই নাটক দেখবো আমরা, এবং এখান থেকে নিশ্চয়ই আমরা কিছু আমাদের সঙ্গে নিয়ে যাব, সেই অপেক্ষায় আমরা আছি। আমাদের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী আজিজুল হাকিম, তিনি মঞ্চে অভিনয় করেন, তিনি টেলিভিশনে অভিনয় করেন। এই মুহূর্তে তিনি খুবই অসুস্থ, নিবিড় পরিচর্যায় আছেন হাসপাতালে। আমরা তার আরোগ্য কামনা করছি, সবাই মিলে আমরা প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝখানে ফিরে আসেন। আমরা অনেককে হারিয়েছি, আমরা তাদের কথা স্মরণ করি, যারা অসুস্থ তাদের রোগ মুক্তি কামনা করছি, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, এই আমাদের প্রত্যাশা। আমি এথিক নাটকের এই আয়োজনের জন্য, এই সাহসী আয়োজনের জন্য রেজানুর এবং অপু এবং তার সহকর্মী, তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আমাদের অতিথিদের, এবং তাদের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, এই শো করেন না, না না, টেলিফোনে শো আওয়াজটা করেন না। আপনি যাকে
শস্য অবস্থা শোনাতে চাচ্ছেন, আমি সেটা না, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যাকে টেলিফোন করতে চান তার মোবাইল ফোনে করেন, মোবাইল ফোন, এখন তো মোবাইলের যুগ, এই TNT তার এসেন না, মোবাইলে করেন। আই মিয়া, একদম এই বাসায় টেলিফোন করবেন না। আদব! Yes! বধূ ধর্ষণ মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানাতে চাই। সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমাদের সাথে যুক্ত রয়েছেন। রিপন, একটু মুখে মুখে তর্ক করবি না, যা যা বলছি আমার মনে হচ্ছে এসব। এই যে ভদ্রলোক, এনাকে কোনো কিছু মুখে তুলে না দিলে উনি খান না। হাত মুখে তুলে দিতে হবে না, সময় মতো ওষুধটা মুখে তুলে দিন। বিশেষ করে প্রেশারের ওষুধ। আর রাতে ঘুমানোর আগে ঘরের ভিতরে মশার স্প্রে করে। কি মনে থাকবে তো? মনে থাকবে। যা তোমার সাথে কি কথা বলা যাবে? বলো। না, মানে বারবার একটা টেলিফোন আসছে, কিন্তু টেলিফোনে কথা বলে মানে না। মানে আমার ধারণা টেলিফোনটা কোনো মেয়ে কণ্ঠকেই চাচ্ছিল। আমি পুরুষ কণ্ঠ, আমার কণ্ঠ শুনে তো তার বোধহয় কোনো কাজ হয়। এই, তুমি কি আমাকে সন্দেহ করছো? কি রে, তোকে না যেতে বললাম? আমার ছুটি দেন, আমি আর এই বাড়িতে কাম করবো। কাম করবি না মানে? আমি থাকছি না, তুই থাকবি না, এই মহাপুরুষের কি হবে? অবজেকশন। আমার জন্য কাউকে কোনো কিছু ভাবতে হবে না। বললাম আমি যাও, তোমার ছুটি। গোলামারি ছুটি মানে তুমি ছুটি দেবার কে? কি আশ্চর্য! আমি ছুটি দেওয়ার কি মানে? হোয়াট ডু মিন? এই, তোমার ছুটি। গোলামারি কোনো ছুটি নাই। আমি বললাম বললাম আমি বলছি আমি বললাম বললাম ছুটিতে যাবে। খালুজান, খালাম্মা, কি শুরু করলেন? আমার ছুটি লাগবো না। আমি কইছি এই বাড়িতে আমি কাজই করবো না। হলো তো, এবার ষোলকলা পূর্ণ হলো তো। আমি থাকছি না, গোলামালি থাকছে না, তোমার খুব মজা হবে, তাই না? তুমি কি চাচ্ছ যে আমি তোমাকে একটু রিকোয়েস্ট করি? মানে না, যেভাবে যে ব্যাগটা নিয়ে তুমি চলে যাচ্ছ, তাতে তো আমার মনে হয় এই সমঝোতা স্মারক তৈরি হওয়ার কোনোই সম্ভব না। তুমি কি চাচ্ছ আমাদের মধ্যে একটা সমঝোতা স্মারক তৈরি হোক? অবশ্যই চাই, কিন্তু সমঝোতা স্মারকটা তৈরি হবে কিভাবে? গাইডলাইন দিতে। তুমি জানো না সমঝোতা কি নিয়ে হবে? না, আমি জানলে তো তোমাকে বলতাম। এই, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? ঠিক আছে, ইয়ার্কির মজা আমি বুঝাচ্ছি। 30 বছরের যৌথ জীবন এখানে শেষ। গুড বাই। আরে কি আশ্চর্য! এই, সরি। সরি? সরি কিসের জন্য? যা যা ঘটেছে সবকিছুর জন্য সরি। কি কি ঘটেছে সেটা বলো। আরে ভাই, এ টু জেড যা যা ঘটেছে সবকিছুর জন্য সরি। এই 30 বছরে তুমি আমার কাছে কতবার সরি বলেছো? তার কোনো হিসাব আছে? আচ্ছা, সরির পরে কোনো কথা আছে? বলা আছে? না, কোনো কথা নাই। আমিও এখানে একটা কাজ করি, বসে তোমাকে একটা থাপ্পড় দেই, তারপর বলি সরি, কাজটা কি ঠিক হবে? আমি ভাবতেই পারছি না, 30 বছর সংসার করার পর তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? এই যে 30 বছরের কথা বললে না তুমি একটু আগে, 30 বছর পরে এটা কি ধরনের প্রশ্ন তুমি আমাকে বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি কিনা? ঠিক আছে, তুমি আমার একটা পছন্দের কথা বলো। আমার প্রিয় রং কি? তোমার প্রিয় রং তো সোজা সাদা। বলো না, আমার প্রিয় রং হচ্ছে সবুজ। প্রিয় মুহূর্ত কোনটা? তোমার প্রিয় মুহূর্ত হচ্ছে তোমার প্রিয় মুহূর্ত ঝগড়া? এটাই তো বলতে চাচ্ছ? আমি কি তোমার সাথে কিছু আরে শোনো না রে ভাই, আরে ঝ দিয়ে কিন্তু শুধু ঝগড়া হয় না।
সোজা। তোমার প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। আমার প্রিয় খাবার হচ্ছে ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। আচ্ছা বলো তো আমার জন্ম তারিখ কত? তোমার জন্ম তারিখ সোজা। তোমার জন্ম তারিখ হচ্ছে 27শে সেপ্টেম্বর। কি অবাক কাণ্ড তাই না? তুমি দেখছি আমার কিছুই জানো না, অথচ 30 বছর সংসার করছি। এই নিয়ে অবশ্য তোমাকে আমি কোনোদিন কোনো অভিযোগ করিনি। কেন করিনি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। জন্ম তারিখ, প্রিয় খাবার, প্রিয় রং এসব জানা না জানা নিয়ে কোনো কিছু যায় আসে না। কিন্তু সংসারের একটা বিষয় অতি জরুরি। সেটা কি জানো? সেটা হলো বিশ্বাস। তুমি আমার বিশ্বাসে আঘাত করেছো, তাই আমি সিদ্ধান্ত বসান। জেনা জেনা আপনার বিরুদ্ধে আমি চিনি না, কোনোদিন দেখি নাই। জেনা কাম ধরুন। কাম ধর। এই কান ধরলে আমাকে চেহারা তোর সারা জীবন ধরে মনে থাকবে। এবার একটু পূর্বের মতো ব্যাং হয়েছে। বুঝলেন? হ্যাঁ, ব্যাং হয়ে লাফাইছিলাম তো এখানে ওই বাড়ি তোমরা কে? আর ওকে এভাবে শাস্তি দিচ্ছ কেন? আমরা কে নাই বোবা হয়ে থাকুন ভালো। আপনিও চুপচাপ থাকেন, মায়েদের নিয়ে আসেন। আচ্ছা থাক, আপনাকে যাওয়া লাগবে না। কোন ঘরে আছে কম আমরাই নেই। খবরদার! খবরদার বলছি, একটা রাখবে না। এই, তুমি কি মানুষ? মান সম্মান বলে তোমার কিছু নাই? একটা অসহায় মেয়েকে ওরা তুলে নিয়ে যেতে চাচ্ছে, আর তুমি প্লিজ থানায় ফোন করো। না 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 কে উনি ওই ভুলটা করতে না। ছি ছি ছি। তোমরা কাবি জানা দিয়েছো না? ও তো একটা বাজে মেয়ে। বাজে মেয়ে? বলিস কি? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, ও নিশ্চয়ই কোনো একটা কুমক্কব নিয়ে বাসায় ঢুকেছে। ও কি করেছে জানো? এত বড় সাহস, ও একটু আগে আমার রুমে ঢুকেছিল। ওই তো, এই, তুই তো সব দেখেছিস। বল বল কি দেখেছিস? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তুমি কি না? বিশ্বাস করেন খাবেন না, বিশ্বাস করেন আপনার ছেলে আমার চুপ করো। কি বলতে চাচ্ছ? আমার ছেলে মিথ্যা বলছে। করো না। কিন্তু আপনার ছেলে কোনো কথা শোনেনি। সে আর তার বন্ধুরা হিংস্র হাইনার মতো আমার উপর আমি শুধু আমার এই দু হাত দিয়ে নিজেকে রক্ষা করবার চেষ্টা করছিলাম। অর্জুনের লকেটটা আমার হাতে এসে পৌঁছার টের পাইনি। পালাবার সময় ওটা আমার কাছেই ছিল। প্রমাণটা ভালো করে মিলিয়ে নিন।
আসা পর্যন্ত এই বাড়ির কেউ কোথাও যাবে না। মনোযোগ দিয়ে শোনো, কেউ কিন্তু কোথাও যাবে না। সাথে আমার জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা? আমার সামনে বলো। তোমার সামনে বলা যাবে না। কি এমন জরুরি কথা যে আমার সামনে বলা যাবে না? আমি থানায় গিয়েছিলাম, পুলিশের খবর দিয়েছি। পুলিশ না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। ইয়েস। তুমি পুলিশকে খবর দিয়েছো মানে? হ্যাঁ। বাবা, তোমাকে আমি দেখে নেব। চল মামা। কেন বারবার ফোন করছো? জানো একটা ঝামেলার মধ্যে আছে, কেউ দিতে চাই না। Yes, sir. Sir, police sir. Please, sir. Okay, sir. আপনি কি জানেন আপনার প্রিয় সন্তান প্রতিদিন কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা? জানেন কি? আমাদের এই আয়নাঘরে এসে আপনাদের কি উপলব্ধি হলো? প্রত্যেকেরই পরিবারে এরকম ছোট বড় আয়নাঘর আছে। একটা অনুরোধ, প্রতিদিন একবার হলেও এই আয়নাঘরে চোখ রাখবেন। পরিবার, দেশকে ভালোবেসে ভালো থাকুন সকলে। অনলাইন একটু দেবেন। বাবু, প্রিয় দর্শক, আমরা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমরা যারা এই মিলনায়তনে আছেন তাদের কাছে আর 10টা মিনিট চেয়ে নিব। আমাদের অনেক সৌভাগ্য আমাদের। আজকে আমি যাকে অনুসরণ করে নাটক করি, আমার সেই প্রিয় মানুষ, আগে কয়েকজন কথা বলে গেছেন এবং সেই প্রিয় মানুষ এখন উপস্থিত আছেন। আমাদের আইডিয়াটা ছিল যে আমরা নাটক দেখবো, তারপর নাটক নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কি বিষয় নিয়ে কাজ করলাম।
এই বিষয়টি কতটুকু গ্রহণযোগ্যতা পেল বা কতটুকু পাবে সবকিছু নির্ভর সাইফুল বলেছেন, সাইফুল আমার ছোট ভাইয়ের মতোই, যে খুবই একটি সমসাময়িক বিষয় নিয়ে ধর্ষণ শব্দটার সঙ্গে আমার অন্তত প্রথম পরিচয় ঘটেছিল অনেকেরই, সেটা 1971 সাল, যখন আমাদের লক্ষ লক্ষ মা বোন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আলবদতের তারা নির্মমভাবে নির্যাতিত হয়েছিল, ধর্ষিত হয়েছিল। এখন আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা হয় যে আমরা কি সেই তাদের প্রেতাত্মাকে আমাদের এই সমাজে ঘুরে বেড়াতে দেখছি? অবাক লাগে আমার কাছে যে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ এবং ধর্ষিতা মেয়েদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা বাজিয়ে দিয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে যদি পিতার নাম লিখতে হয় তাহলে লিখে দিও শেখ মুজিবুর রহমান। আর ঠিকানা বলেছিল 32 নম্বর। বয়স হয়েছে, হয়তো আবেগে তাড়িত হয়ে পড়ি। কি সমাজে বসবাস করছে? বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে, সামনে আমাদের স্বাধীনতার 50 বছর। এই 50 বছর হাঁটতে হাঁটতে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? মানবিকভাবে, মানুষ হিসেবে আমাদের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে অনেক। বঙ্গবন্ধু কন্যা দেশটাকে বদলে দিয়েছে, এটি দিনের আরো উন্নতি সত্য। কিন্তু পাশাপাশি আমরা কি একটা প্রতিযোগিতার মধ্যে মানে আরো ভালো জীবন, আরো সুখের জীবন, আরো সচ্ছলতা, আরো ধন সম্পদ, এই যে প্রতিযোগিতা, এর প্রতিযোগিতায় কি আমরা আমাদের মানবিক মূল্যবোধগুলোকে ধ্বংস করে ফেলছি? কোথাও নিশ্চয়ই একটা সমস্যা হচ্ছে। সাইফুল আছেন একজন অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক এবং এখন কিন্তু প্রবীণদের দলেই পড়ে গেছে। রেজানুরও বহুদিন ধরে সাংবাদিকতা করছে। এই বিষয়গুলো আসলে আমার খতিয়ে দেখা দরকার। আমরা কি আমাদের সন্তানদের তাহলে ঠিক মতো মানুষ করতে পারছি না? আমাদের তারুণ্য তো, তাদের সাফল্য তো অনেক, আমাদের যুব সমাজের সাফল্য কিন্তু কম নয়। খেলাধুলা থেকে শুরু করে আজকে সেই আন্তর্জাতিকভাবে গণিত সব কম্পিউটারের জগতে তারা বিস্ময় সৃষ্টি করছে। কিন্তু পাশাপাশি একটা বড় অংশ তাদের এই যে অধঃপতন, মানবিক একটা অধঃপতন, এটা কোথায়? এই সমস্যাটা আমাদের কি খুঁজে বার করার দরকার নেই? এই নাটকে যেটা বলা হয়েছে যে নিজের চেহারাটা দেখতে বলা হয়েছে, নাটকের যে নাম আয়না ঘর, সে আয়নায় তো আমাদের চেহারাগুলো আমরা দেখি কি? দেখাটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে আজকাল। শুধুমাত্র আমরা আমাকে নিয়ে ভাবছি, আমার বাড়ি, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত নিরাপদ আছে, আমরা কিন্তু পাশের বাড়ির বিপদের কথাটা চিন্তা করি না, ভাবি না। পাশের বাড়ি জাহান্নামে যাক, আমার কিছু যায় আসে না, আমি তো ভালো আছি। আমরা বলে যে ব্যাপারটা ছিল, এই আমরাতে যদি আমরা ফিরতে না পারি তাহলে আমরা কিন্তু মানুষ হিসেবে শেষ হয়ে যাব। এই নাটকের খুব জরুরি কথাগুলো বলা হয়েছে। নাটকের ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলছি না, কারণ আমি নিজে একজন নাট্যকর্মী। আমি নাটকের সমালোচনা মঞ্চে দাঁড়িয়ে পছন্দ করি না। আমার যেগুলো দুর্বল দিক মনে হবে
আমি নিশ্চয়ই পরিচালককে জানাবো, যে সেটা একান্তে জানাবো তাকে, যে তোমার নাটকে তুমি এই কাজগুলো করলে হয়তো নাটকটি আরো ভালো হবে। তারপরে আমি শেষ কথা যেটা বলতেছি নাটক সম্পর্কে, যে আমি অনেকদিন পরে একটা চমৎকার টিম ওয়ার্ক দেখলাম। আর আমাদের নাটকে আজকাল যেটা সমস্যা হয়েছে, ব্যক্তি অভিনয় একটু দুর্বল হয়ে পড়েছে। নাচ, গান, নানান ধরনের শারীরিক কসরত দিয়ে নাটকের অনেক কিছু ঘুরে ফেলা হয়। সেই জায়গাটিতে এখানে নিছক অভিনয় দেখেছি। সেই অভিনয় দেখার অভিজ্ঞতাটা অনেকদিন পরে, এবং প্রত্যেকে আমার নিজের ধারণা নিজ নিজ জায়গা থেকে দর্শকদের সন্তুষ্ট করতে পেরেছে। তো আমি রেজানুরকে অভিনন্দন জানাই এবং দলের প্রতিটি সদস্যকে আমার শুভকামনা থাকলো। প্রথম শো আমি সাধারণত দেখতে আসি না। প্রথম শোতে অনেক রকম ছোটোখাটো ত্রুটি থাকে, যারা অভিনয় করছেন তারাও খুব নার্ভাস থাকেন। আমি সারা জীবন নার্ভাস। আমি যে এত বছর ধরে নাটক করছি, আমি যখনই মঞ্চে আসি, আমি প্রতিটা শোতে প্রথম 10 মিনিট আমি একটা ঘোরের মধ্যে থাকি, মানে এত নার্ভাস থাকি। তারপরে হয়তো আস্তে আস্তে ঠিক হই। সুতরাং আমি বুঝতে পারছি যে তাদের কি অবস্থা হয়েছে আজকে। তারা খুবই নার্ভাস হয়ে মঞ্চে এসেছে, যদিও আমরা সেটা দেখতে পাইনি। তো আমি জানি যে দ্বিতীয় শো, তৃতীয় শো, চতুর্থ শোতে যখন যারা যাবেন, তখন আরো অনেক আস্থার সঙ্গে তারা অভিনয় করবেন। আমি সকলের প্রতি আমার অভিনন্দন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তো আমি আর কথা বলাই না, আমি দুঃখিত যে আমি প্রথমে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আপনারা ভালো থাকবেন এবং